জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন 2025 সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত বই। এই বইয়ে প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্বের প্রথম 10টি সমস্যা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজ আমরা 11 দাগের থেকে শুরু করব, দেখব 11 দাগে আমরা কি সমস্যা পাচ্ছি। তো দেখো, 3, 8, 5, 2, 0 দ্বারা গঠিত 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যা কত নির্ণয় করা, বা বৃহত্তম জোড় সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা কত, বা ক্ষুদ্রতম জোড় সংখ্যা বা ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত। এই যে ভ্যারাইটিজ অফ কোয়েশ্চেন্স হতে পারে, এই একটা সমস্যার মধ্যে দিয়ে আমি কিন্তু 10-15টা সমস্যাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখন। তো বুঝতেই পারছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। গুরুত্ব সহকারে খাতা পেন সামনে নাও, বিষয়টাকে বোঝার চেষ্টা করো। 11 দাগে দেখো, এখানে কতগুলো অঙ্ক দিয়েছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। এই 5টা অঙ্ক দিয়ে যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তাহলেই বা কি করব? বা 5টা অঙ্ক দিয়ে 5 অঙ্কের যদি বলে তাহলে কি করব? 5টা অঙ্ক দিয়ে 6 অঙ্কের বললে কি করব? বিষয়টা বুঝতে হবে আমাদের। তো দেখো, এখানে আমরা কি করছি, যে এই 5টা অঙ্ক দিয়ে দিল, বললো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তখন তুমি কি করবে? বড় থেকে ছোট সাজাবে। 8 সবচেয়ে বড়, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে ছোটটাকে, এই ছোটটাকে বাদ দিয়ে দাও, এটাকে মুছে দাও। তাহলে আমি বাদ দিয়ে দিলাম, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এখানে একটা 0 দাও। 5টাকেই বসিয়ে দিলে 5 অঙ্কের, কি বড় থেকে ছোট আকারে পরপর সাজিয়ে দাও। এবার বললো যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? এইটা, 8। একে আরেকটা বাড়িয়ে দাও। যদি বলে 7 অঙ্কের, তাহলে আরেকটা বাড়িয়ে দাও। যদি বলে 8 অঙ্কের, আরেকটা বাড়িয়ে দাও। কাকে বাড়াবে? সবচেয়ে বড় যেটা, তাকে বাড়াবে। বিষয়টা মজাদার, শিখে গেলে। এবার বললো যে এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। কি করবে? ছোট থেকে বড় সাজাও। 0, 2, 3, তারপরে 5, তারপরে 8। এই অঙ্কগুলির মধ্যে থেকে 4 অঙ্কের যদি বলে, তাহলে দেখো এইখানে এই জায়গাটাতে আমাকে কি করতে হবে? ক্ষুদ্রতমর মধ্যে যদি একটা 0 থেকে থাকে, তাকে কখনোই বাম পাশে বসানো যাবে না। তাকে কি করতে হবে? তাকে এই 2, 3, 5, 8 এই একটা যে কোনো একটা অঙ্কের পরে তাকে বসাতে হবে। এবার দেখো, এটা 5 অঙ্কের হয়ে গেল। যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম বলে, 8টাকে ডিলিট করে দিলাম। যদি বলে 4 অঙ্কের বলে, তাহলে 8টাকে ডিলিট করে রাখবো। তবে সাধারণত কিন্তু বলে না, 5টা অঙ্ক দিলে 5 অঙ্কেরই বলে। তখন আমরা এইভাবে, তাহলে ছোট থেকে বড় সাজাতে কি 0কে যে কোনো একটা অঙ্কের ডান পাশে, মানে 0-এর ঠিক পরে যেটা বড় তার ডান পাশে বসাবো। এবার যদি বলে যে না 5 অঙ্কে না 6 অঙ্কের, তখন কি করব? এখানে একটা 8 বসাবো? না, হবে না। এখানে একটা 2 বসাবো? তাও হবে না। তখন কি করতে হবে? এই দুটো 0 করে তার আগে 2 বসাতে হবে। যদি বলে 7 অঙ্কের, তখন আরেকটা 0 বসিয়ে 2 বসাবো। যদি বলে 8 অঙ্কের, আরেকটা 0 বসিয়ে এখানে 2 বসাবো। এইভাবে তুমি যে কয় অঙ্কের বলবে করতে পারবে। এবার বললো বৃহত্তম জোড়, বৃহত্তম বিজোড়। 5 অঙ্কেরই আমি হিসাব করছি। তাহলে 8, 5, 3, 2, 0 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এককের অঙ্ক 0, এককের অঙ্ক 0 বলে এটা নিজেই জোড়। এবার যদি বলতো বিজোড়, তাহলে এখানে করব কি 8, 5, 3, 2, 0। এবার ডান পাশ থেকে ক্রমশ বাম পাশে আসতে আসতে প্রথম বিজোড় অঙ্কটাকে বেছে নেব। সেটাকে এখান থেকে মুছে দিয়ে এইখানে নিয়ে যাব। তাহলে কি হবে? 5, 8, 5, 2, 0, 3। এইটা হবে, এইটা হবে সঠিক। এইভাবে জোড় বিজোড় আমরা নির্ণয় করতে পারি। এবার ক্ষুদ্রতমের ক্ষেত্রে যদি বলি, তাহলে কি করব? আগে ক্ষুদ্রতমটা বের করো। 2, 0, 3, 5, 8। এটা ক্ষুদ্রতম সংখ্যা, আবার এটাই কিন্তু জোড় সংখ্যা। কেন? এককের অঙ্ক 8 আছে।
এবার যদি বলে যে ক্ষুদ্রতম বিজোড়, তাহলে 2, 0, 3, 5, 8, ডান পাশ থেকে এগোতে এগোতে প্রথম বিজোড় অঙ্কটাকে খুঁজে বের করে তাকে এখান থেকে মুছে এখানে নিয়ে যাও। অর্থাৎ কি হবে, 20385, এটা ক্ষুদ্রতম বিজোড় আর এটা হচ্ছে ক্ষুদ্রতম জোড়। আমরা কিন্তু সব কটাই শিখে নিলাম, 11 দাগে যা আছে সব শিখে ফেললাম। এবার 12 দাগে আসো। ওই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায়, তুমি কিন্তু এবার কিন্তু পারবে, তোমার আর কোনো অসুবিধা নেই। এই বিষয়ে আরো একটু ভালো প্র্যাকটিস করার জন্য কি করব আমরা, এখানে এই যে যে অঙ্কগুলো আছে এই অঙ্ক কটা বাদ দিয়ে নিজের মন থেকে তুমি আরো অঙ্ক ধরে নাও। ধরে নিয়ে তুমি এরকম আরো 5টা সমস্যা গঠন করো, 5টা অঙ্ক গঠন করে সমাধান করো। কি কি করবে, ক্ষুদ্রতম বৃহত্তম, ক্ষুদ্রতম জোড় বৃহত্তম জোড়, ক্ষুদ্রতম বিজোড় বৃহত্তম বিজোড়। তাহলে 6টা করে অঙ্ক একবার তুমি করতে পারবে, এরকম 5বার করবে। কয়েকটা অঙ্ক ধরে নিয়ে তুমি 6টা করে সমস্যা গঠন করতে পারবে। এরকম 5বার তুমি 5 × 30টা সমস্যা গঠন করে দেখো, যে তোমার দক্ষতা অনেকটাই বৃদ্ধি পাবে। যাব 12 দাগে। বলছে এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য? এককের অঙ্ক 5 আছে, 2, 4, 0, 2, 4, 6, 8, 0 না থাকলে 2 দ্বারা বিভাজ্য না। তাহলে 2 দ্বারা কি বিভাজ্য? না, 2 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা কি বিভাজ্য? দেখা যাক, যে 9 আর 8 17 আর 7 24 আর 3 27, 27 আর 6 27 আর 6 33 আর 5 39, 39। তাহলে 39 কে 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা ওইভাবে না করে আরো সহজে কিভাবে করতে পারি? আরো সহজে, 9 3 দ্বারা বিভাজ্য, এটা কাটা গেল। আচ্ছা, 8 আর 7 15, 15 3 দ্বারা বিভাজ্য, এই দুটো কাটা গেল। 3 3 দ্বারা বিভাজ্য, এই কাটা গেল। 6 আর 5 11, এই দেখো 6 3 দ্বারা বিভাজ্য কাটা গেল, 5 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কিন্তু আমার যোগে ভুল হয়েছিল। দেখেছো, আমি যে পদ্ধতিটা তোমরা সবাই জানো, যে এই কটাকে যোগ করব, করে 3 দিয়ে ভাগ করব, সেখানে ভুল হতে পারে। আমি ইচ্ছে করে এই যোগটা করলাম কেন? কারণ কি তোমার যোগে ভুল হবে এবং তুমি সঠিক উত্তর করবে। এবার তুমি একটা কাজ করো, যোগ করব কেন আমি, তুমি এইভাবে কাটতে থাকো। এটা ভালো করে বোঝো, এই জায়গাটা বুঝতে পারলে কিন্তু তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে পরীক্ষার হলে। 9 3 দ্বারা বিভাজ্য, কেটে বাদ দিয়ে দাও। 8 আর 7 15, 3 দ্বারা বিভাজ্য, কেটে বাদ দিয়ে দাও। 3 3 দ্বারা বিভাজ্য, বাদ দাও। 6 3 দ্বারা বিভাজ্য, বাদ দাও। পড়ে থাকলো কি 5। এটাও যদি 3 দ্বারা বিভাজ্য হতো, তাহলে কিন্তু পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হতো। তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা যদি জোড় সংখ্যা না হয়, তাহলে তো 4 দ্বারা বিভাজ্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, 4 দ্বারাও বিভাজ্য নয়। 5 দ্বারা, হ্যাঁ অবশ্যই, এককের অঙ্ক 5 আছে বলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। 6 দ্বারা বিভাজ্য কিনা, 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য যদি হয় তবে 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা হবে না। 7 দ্বারা বিভাজ্য কিনা দেখতে হবে। 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা কি? 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখতে হবে, 8 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখতে হবে, 9 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখতে হবে, 11 দ্বারা বিভাজ্যের নিয়মটা দেখতে হবে। এটা আর আমি বলবো না, এবার তোমরা নিজেরা সিডাব্লিউ থাকলো। বিভাজ্যের নিয়মটা আমাদের বইয়েই রয়েছে। বিভাজ্যের নিয়মে চলে আসি। বিভাজ্যের নিয়ম থেকে আমরা এই বিভাজ্যের নিয়ম গত বছর এসছিল, 8এরটা এসছিল। এবছর কিন্তু তুমি যদি আসে, 8 বাদ দিয়ে অন্যটা আসতে পারে। বিভাজ্যের নিয়ম কোথায়? এইখানে আছে, দেখো, এই যে বিভাজ্যতার নিয়ম। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম। এই জায়গাগুলো তোমাদের কিন্তু আমি সিডাব্লিউ দিচ্ছি, পড়ে নাও। এখানে পড়বে, এখনই পড়ে মুখস্থ করে নেবে, সব কটাই মুখস্থ করে নাও। তাহলে তুমি এবার এইখানে সিডাব্লিউটা পারবে যে এই সংখ্যাটি বিভাজ্য কিনা। এবার তোমার দক্ষতা বাড়ানোর জন্য তুমি কি করবে, আরো অন্য একটা সংখ্যা বসিয়ে নাও। যেমন ধরো 5 9 2 8 0 3। এই সংখ্যাটা 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা, 11 দ্বারা, 12 দ্বারা, 15 দ্বারা, 14 দ্বারা, এইভাবে বিভাজ্য কিনা চোখ চেক করে করে দেখো। 2 3টে করলেই তোমার দক্ষতা এসে যাবে এবং তুমি পারবে পরীক্ষায় আসলে। এখানে আমি লিখেও দিয়েছি, নিশ্চিত নবোদয় বই থেকে বিভাজ্যতা নিয়ে মুখস্থ করে নাও, ভিডিও ক্লাস দেখে নেবে। এই যে এখন ভিডিও ক্লাস যেটা করলাম, এটার কথাই বললাম আমি। 13 দাগে, 13 দাগে ওই বিভাজ্যতার নিয়মের উপরেই কিন্তু একটা সমস্যা, যে এই যে তারকা চিহ্নিত যে জায়গাটা রয়েছে, এই তারকা চিহ্নিত জায়গাতে
কত বসালে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে? দেখো, যেহেতু এককের অঙ্ক 5, এখানে তুমি যাই বসাও না কেন ওটা কোনোদিনই 2 দ্বারা বিভাজ্য হবে না। 2 দ্বারা বিভাজ্যের নিয়মে কিন্তু এই মাঝখানের অঙ্কগুলোর কোনো ভ্যালু নেই, এই এককের অঙ্কেরই ভ্যালু। 2 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে এককের অঙ্কই হচ্ছে ভ্যালুয়েবল। অর্থাৎ এখানে 2 দ্বারা বিভাজ্যের কোনো প্রশ্ন এভাবে আসবে না। 3 দ্বারা বিভাজ্য কিনা, এবার আমরা যে পদ্ধতিটা বলেছিলাম, 6 3 দ্বারা বিভাজ্য কেটে দাও, 5 আর 4 9 3 দ্বারা বিভাজ্য কেটে দাও, এই 9 3 দ্বারা বিভাজ্য কেটে দাও, 7 আর 5 12 3 দ্বারা বিভাজ্য কেটে দাও। তাহলে এইখানে শূন্য বসালে সব কাটা গেছে, যেহেতু শূন্য বসালে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলবো শূন্য বসালে এটা 3 দ্বারা বিভাজ্য হবে, অথবা 3 বসালে 3 দ্বারা বিভাজ্য হবে, 6 বসালে 9 বসালে, এর যে কোনো একটা বসালেই কিন্তু আমরা এখানে 3 দ্বারা বিভাজ্য পাবো। এই সংখ্যাটার এই জায়গাটাতে কত বসলে 5 দ্বারা বিভাজ্য হবে কোনো ডিপেন্ড করছে না, 5 এককের অঙ্ক আছে। 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি হবে? 9 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে 9 দিয়ে কাটতে হবে। কিরকম ভাবে 9 দিয়ে কাটবো? দেখো, এই একটা 9 9 দ্বারা বিভাজ্য, 7 আর 5 12, 12 আর 6 18, তাহলে এই তিনটে মিলিয়ে 9 দ্বারা বিভাজ্য। এখানে 5 আর 4 9, এই দুটো মিলিয়ে 9 দ্বারা বিভাজ্য কেটে গেল। এখানে তাহলে হয় 0 না হলে 9, 0 অথবা 9 বসবে। এই যে আমি সংক্ষিপ্ত নিয়মটা বললাম, এই সংক্ষিপ্ত নিয়মের উপরে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষার হলে তোমার অনেক সময় বাঁচবে এবং এই ধরনের অঙ্ক আসলে তুমি পারবে। এবার 14 দাগে আছে 19-এর প্রথম 18টি গুণিতকের সমষ্টি কত? প্রথম কয়টি গুণিতক বলেছে? 18টি। তাহলে এই 18টি প্রথম সংখ্যার সমষ্টি কত? 18 গুণ 19 ভাগ 2। এবার কার গুণিতক? 19-এর গুণিতক, এর সাথে 19 গুণ করে দাও। এই সমাধানটা করতে পারলে তোমার উত্তর মিলে যাবে। এবার 15 দাগে আসছি। এই যে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝে নাও আজকে। এইখানে 57.535 ভাগ এত সমান সমান এত হলে, এই জায়গাটা লক্ষ্য করো। এই ধরনের অঙ্ক কি হয়? এত সমান সমান এত হলে এত সমান সমান কত। এবার একটা মিল খুঁজে বের করো। মিলটা কি দেখো, একটু খেয়াল করলে প্রশ্নপত্রে তোমরা পেয়ে যাবে। এখানে 57535, 57535, 1243, 1243, এই দুটো জায়গায় মিল থাকবে। পার্থক্য কি থাকবে? পার্থক্য থাকবে এখানে পার্থক্য থাকবে দশমিক বিন্দুটা হয় বাম দিকে নাহলে ডান দিকে সরানো থাকবে। এখানেও তাই, দেখো দশমিক বিন্দুটা ডান দিকে সরে গেছে। আর কি লক্ষ্য করব? মাঝখানে ভাগ আছে না গুণ আছে, এটা লক্ষ্য করব। তাহলে এই যে দশমিক বিন্দু বাদ দিয়ে অঙ্কগুলো একই কিনা এটা আগে দেখে নাও, দেখে নেবে যে একই থাকবে। মজার বিষয় হচ্ছে এখানে দুটো একই অঙ্ক দ্বারা গঠিত হবে। যদি তাই হয় তাহলে এটাও একই অঙ্ক দ্বারা গঠিত হবে। এই জায়গাটা সেটাই হবে। এই জায়গাটা কত হবে? তাহলে এইখানে হবে এই উপরে যা আছে সেটাই, 4 6 2 8 7 2 0 8 4, এটাই হবে। এবার এই যে এইটাই যে হবে আমি বুঝে গেছি, কিন্তু দশমিক বিন্দুটা এদিক ওদিক সরবে। এখানে লক্ষ্য করতে হবে এখানে ভাগ আছে, এই ভাগটাকে লক্ষ্য করো। ভাগ থাকলে কি হয় আর গুণ থাকলেই বা কি হয়? এবার দেখো, ভাগ থাকলে কি হবে? এই যে এটাকে বলা হয় ভাজ্য। এই যে ভাজ্য যেটা আছে, ভাজ্যের দশমিক বিন্দু যেদিকে সরবে এইখানেও দশমিক বিন্দু সেই দিকে সরাবো। তাহলে ভাজ্যের দশমিক বিন্দু কোথায় সরেছে? 5-এর থেকে 3-এর ঘরে, ডান দিকে 1 ঘর সরেছে। এরও কিন্তু 46-এর পরে ডান দিকে 1 ঘর, আমি কালিটা চেঞ্জ করে দিই, তাহলে এখান থেকে গিয়ে এখানে গিয়ে পড়বে, দশমিক বিন্দুটা 1 ঘর সরে গেল। আর এই যে ভাজক আছে, ভাজকের দশমিক বিন্দু যেদিকে সরবে তার উল্টো দিকে সরাতে হবে। এখানে দশমিক বিন্দু 1-এর পরে ছিল, 2-এর পরে গেছে, ডান দিকে সরেছে। একে কি করব? বাম দিকে, আবার এই যেটা করেছিলাম তাকে আবার বাম দিকে নিয়ে আসবো। অর্থাৎ উত্তরটা কিন্তু এই যা ছিল তাই হবে। উত্তরটা হবে 46.28720884, এইভাবে হবে। এবার আমরা যেটা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে যে যদি ভাগনা থেকে গুণ থাকতো সেক্ষেত্রে নিয়মটা কি ছিল? সেক্ষেত্রে নিয়মটা হতো যেটা যেদিকে সরবে, মানে যত দিকে ডান দিকে সরলে ডান দিকে সরাবো, বাম দিকে সরলে বাম দিকে সরাবো, যেদিকে সরবে আমি সেদিকে। শুধুমাত্র ভাগের জন্য
একটু উল্টো নিয়ম, এটার যেদিকে দশমিক বিন্দু সরবে এটা সেদিকে সরাবো, এটার যেদিকে সরবে এটার তার বিপরীত দিকে সরাবো। এইটা মনে রাখলেই কিন্তু এই অঙ্ক পারা যাবে। তো এবার আমরা একটা কাজ করি, আমরা একটা ছোট্ট উদাহরণ দিই। এইখানে এই যে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাকে আমরা কি করি, এই দশমিক বিন্দুটাকে এখান থেকে এখানে যেমন 7-এর পরে ছিল এখানে 3-এর পরে নিয়ে এসছে, আমরা এক কাজ করি এখানে না দিয়ে এইখানে নিয়ে যাই, এখানে নিয়ে যাই। আর এটাকে কি করছি, এখানে এই এই 12-র এখানে না নিয়ে আমরা এই 1-এর বাম পাশে নিয়ে যাই। তাহলে কি হবে দেখো, তাহলে এখান থেকে হিসাবটা করে নিতে পারবো, এইখানে দাঁড়িয়ে হিসাবটা করে নেব যে দশমিক বিন্দু কি হয়েছে, দশমিক বিন্দু 7-এর ডান পাশে ছিল, চলে এসছে কোথায়, 7-এর ডান পাশে ছিল, আমরা এটাকে এইখানে 5-এর ডান পাশে নিচ্ছি, বাম দিকে 1 ঘর সরেছে, তাহলে এরও দশমিক বিন্দু বাম দিকে 1 ঘর সরবে। আবার এখানে কি করব, দশমিক বিন্দু 1-এর ডান পাশে ছিল সেখানে আমরা এইখানে নিয়ে আসলাম, তাহলে এখানে বাম দিকে সরলো, একে আবার ডান দিকে 1 ঘর সরিয়ে নিয়ে যাব। আবার আমরা আর একটা কাজ করতে পারি, এখানে দশমিক বিন্দুটাকে এখানে ছিল এইখানে নিয়ে আসো, তাহলে কয় ঘর সরলো, 1 2 3 ঘর সরে গেল, এই 3 ঘর। তখন 3 ঘর ডান দিকে যাওয়ার জন্য একে কি করতে হবে, এই এখানে একবার এসেছিল 1 ঘর 2 ঘর 3 ঘর, তখন 1টা 2টো 3টে শূন্য বসিয়ে দিয়ে তার আগে দশমিক বসাবো। এবার বাম দিকে কোনো অঙ্ক না থাকলে তখন কি হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর যখনই যাবে এক একটা করে শূন্য বসিয়ে দিয়ে এরকম করতে হবে, এক একটা করে শূন্য বসিয়ে যেতে হবে। তাহলে এই ধরনের সমস্যা যদি পরীক্ষায় আসে আশা করছি তোমরা এবার পারবে। যাব 16 দাগে। 16 দাগে কি আছে, 16 দাগে যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি এত অন্তর এত, সংখ্যা দুটি কত কত। সহজ সূত্র, ছোট সংখ্যা সমান সমান সমষ্টি বিয়োগ অন্তর ভাগ 2, আর বড় সংখ্যা সমান সমান সমষ্টি যোগ অন্তর ভাগ 2। তাহলে এবার ছোট সংখ্যাটি কত বড় সংখ্যাটি কত আমরা কিভাবে বের করব, দেখো সমষ্টি ছোট সংখ্যা যদি বের করতে বলে সমষ্টি কত 110 আর অন্তর কত 10, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে ছোট সংখ্যা হবে 50, আর বড় সংখ্যাটি কত 110 যোগ 10 ভাগ 2 সমান সমান 60 হচ্ছে। তাহলে দুটি সংখ্যা কত কত 50 আর 60, যোগ করে দেখো 110 হচ্ছে, বিয়োগ করে দেখো 10 হচ্ছে। তাহলে আমাদের এই যে নিয়মটা আমরা শিখলাম, সূত্র যেটা শিখলাম, এই সূত্র আমাদের সংখ্যাতত্ত্ব বইতে রয়েছে, আমরা সেখান থেকেই কিন্তু সমাধান কৌশলটা শিখলাম এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা সমস্যা। এবার যাব আমরা 17 দাগের সমস্যায়, দেখি 17 দাগে কি আছে। দুটি সংখ্যার গুণফল 1200 এবং একটি সংখ্যা অপরটির 3 গুণ। তাহলে সূত্র আছে এখানে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ছোট সংখ্যা সমান সমান রুট ওভার গুণফল, গুণফল হবে এটা, গুণফল ভাগ যত গুণ। এবার গুণফল কত 1200, আর তাকে ভাগ করব কত দিয়ে, একটা অপরটা 3 গুণ, তার রুট ওভার করে দাও। তাহলে এখানে হচ্ছে 400, রুট ওভার করলে হচ্ছে 20, 20 হচ্ছে ছোট সংখ্যাটি, আর বড় সংখ্যা কত তার 3 গুণ সমান সমান 60। এবার এই 20 আর 60 গুণ করে দেখো তো গুণফল কত হয়, 1200ই হচ্ছে, আর একটা অপরটা 3 গুণ। বেশ, তাহলে এই যে গুণফল থাকলে এই সমস্যার সমাধান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এরপরে যাব 19 দাগে, এই গুণ যোগ এই গুণ, মাঝখানে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন থাকবে, তখন আমরা কি করব, এইটাকে গুণ করব এটাকে গুণ করব তারপরে যোগ করব না, আমরা কি করব, এখানে দেখো কমন আছে 674, এখানেও আছে, এই দুই জায়গাতেই কমন আছে, আর কমন থাকলে কি করতে হয়, কমনটা নিয়ে নিয়ে এখানে ব্র্যাকেটে দিয়ে এখানের 45 এখানের 55 পড়ে থাকলো, তাদের যোগ আকারে বসালাম, যোগ করলে 100 হচ্ছে, এইটার সাথে 100 গুণ করলে গুণটা করার দরকার হয় না, এটা উত্তরে চলে আসে। তাহলে এইভাবে আমরা 100 পেতে পারি, 150 পেতে পারি, 200 পেতে পারি, 50 পেতে পারি। আবার বিয়োগ করেও এটা হতে পারে, বিয়োগ করলে 100 পেতে পারি, সেটাও আসতে পারে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরো 921 ইন্টু 120 মাইনাস 921 ইন্টু 20। দেখো 921 কমন নিয়ে নিলে 120 মাইনাস 20 পড়ে থাকে, তাহলে 921 ইন্টু এই দুটো বিয়োগ করে 100 হচ্ছে, উত্তর হচ্ছে 921 দুটো শূন্য, হয়ে গেল উত্তর। এবার আসবো আমরা পরবর্তী টাইপের সমস্যায়, 20 দাগে।
যুগ্ম মৌলিক সংখ্যা কত? 2। বৃহত্তম যুগ্ম মৌলিক সংখ্যা 2, ক্ষুদ্রতম যুগ্ম মৌলিক সংখ্যা 2, সব 2। কেন? কারণ যুগ্ম মৌলিক সংখ্যাই একটাই আছে, বড় ছোট যাই বলে একটাই আছে। এরপরে আর একটা টাইপের সমস্যা যেটা, সেটা হচ্ছে 21 দাগে a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এখান থেকে এ, বি আর সি, এ, বি আর সি এদের তিনটের মান বের করতে হয়। এই তিনটের মান বের করতে পারলে তারপরে যা থাকুক না কেন আমরা সেই অনুযায়ী উত্তর বের করতে পারি। তাহলে আমরা 21 দাগের সমস্যায় আসি। সমস্যার স্টেপগুলো দেখো। এখানে প্রথমে যে এ প্লাস বি বসালাম, বি প্লাস সি যোগ করে বসালাম, সি প্লাস এ যোগ করে বসালাম। তাহলে এইটার জন্য আসবে 50, এটার জন্য আসবে 60, এটার জন্য আসবে এই 70 আর 60। এই যে এই পাশে সব যোগ করে দিলে কি হচ্ছে, 2a 2b 2c, আমি একবারে 2 কমন নিয়ে নিয়েছি, আর এই তিনটে যোগ করে হয় 180। তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত আসে? এই 180কে এই 2 দিয়ে ভাগ করে দেব, সমান সমান 90 আসছে। এবার এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে 50, আবার বি প্লাস সি সমান সমান হচ্ছে 70। এটা মুছে দিলাম, বি প্লাস সি। তাহলে এই যে 70, এ ইকুয়াল টু, আচ্ছা আমি আর এক লাইন না করলে বুঝতে পারবে না, এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে 90। এখান থেকে এ থাকলো কি হচ্ছে 90 মাইনাস বি প্লাস সি। এই যে বি প্লাস সিটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এই 90 মাইনাস এটা সমান সমান তো 70। দেখো তো এটা সমান সমান 70 হচ্ছে কিনা, এই যে 70 আছে, তাহলে 70 করে দাও, সমান সমান থাকলো 20। তাহলে এর মান 20 পেয়ে গেছি কিন্তু আমরা, এর মান 20। বির মান কি করব? ওই যে 90 থেকে এ প্লাস সি কে বিয়োগ করব, এ প্লাস সি, এই যে এটা বিয়োগ করে দেবো, থাকলো 30। তাহলে বি 30 হয়ে গেল। এবার সি সমান সমান কত? সি সমান সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বিয়োগ করে দেবো, থাকলো 40। তাহলে এ বি সি তিনটের মান পেয়ে গেলাম, 20, 30 আর 40। এবার যেটা বলবে সেই অনুযায়ী আমরা বসিয়ে মান নির্ণয় করে নেব। এই প্রকার সমস্যায় প্রথমে এ বি আর সি এদের মানটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে তোমার প্রথম ধাপ, এটা মাথায় রাখবে। এই ধরনের সমস্যা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, পরীক্ষায় আসার মতো। যাব পরবর্তী সমস্যা 22 দাগে। এইটা গুণ আছে, একটা বড় গুণ। এই পুরো গুণটা করতে হবে। প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করব, যা হবে তাকে আবার এটা দিয়ে গুণ করব, তাকে এটা দিয়ে, তাকে এটা দিয়ে, মানে মোটামুটি 1 ঘন্টা লাগবে এই গুণটা করতে, বারবার ভুল হবে। তো এই গুণফলটা নির্ণয় করতেই হবে পরীক্ষার হলে বসে। করার পরে এককের অঙ্কটা কত সেটা বলতে হবে। তো 1 ঘন্টা একটা অঙ্ক করতে গেলে তো আর অন্য অঙ্ক করতে পারবে না, পরীক্ষা তোমার ভালো হবে না, তুমি ফেল করে যাবে। তো এই ক্ষেত্রে নিয়মটা কি, এই এককের আর এককের গুণ করতে হয়। 5 7 35, 35-এর এককের অঙ্ক 5, সেই 5-এর সাথে আবার 4 গুণ, 4 5 20, এই এককের সাথে আবার এইটা গুণ। এই যে শূন্য এসে গেছে, তো তার জন্য কি হবে, আর বাদ বাকি গুণ না করেই বলে দেবো এককের অঙ্ক শূন্য হবে। যদি শূন্য না আসতো তাহলে কি হতো দেখো, বলছে 13 গুণ 14 গুণ 16 গুণ 19, এটা যদি হতো তাহলে 6 নং 54, 54 4, এই 4-এর সাথে আবার এই 4 এককের অঙ্ক গুণ, 4 4 16, 6 এককের অঙ্কের সাথে এইটা গুণ, 3 6 18, 8 এককের অঙ্ক 8 হবে। সবসময় এককটাকে নিতে হবে। এবার 22 দাগ। আচ্ছা ওইটা মানে আগের অঙ্কটা কত ছিল? আগের অঙ্কটা 21 ছিল, 22 ছিল, দুটো 22 হয়ে গেছে। দেখো দুটো 22 হয়ে গেছে। 45 থেকে 79 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? নিশ্চিত নবোদয় বইয়ের চার্ট দেখে আমাকে সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমি 100টা সংখ্যার যে চার্টের ক্লাসটা দিয়েছিলাম সেই জায়গাতে আমাদের আবার যেতে হবে। দেখা যাক 100টা সংখ্যার চার্ট কোথায় আছে আমাদের। আমি গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছি যে এই, এবার দেখতে হবে যে কত থেকে কত। যদি আমি ধরে নিলাম 40 থেকে 79 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, তাহলে একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, পাঁচটা আছে, ছটা আছে, সাতটা আছে, আটটা আছে, নটা আছে, 10টা আছে। এইভাবে তুমি যে কোনো একটা রেঞ্জ ধরে নাও,
25 থেকে 65 পর্যন্ত গুনে দেখো। আবার 52 থেকে 85 পর্যন্ত গুনে দেখো। আবার 21 থেকে 60 পর্যন্ত গুনে দেখো। এইরকম তুমি 10 বার 10টা রেঞ্জ নিয়ে সিডাব্লিউ তে করো, দেখবে তোমার এইভাবে প্রতিদিন করতে থাকলে তোমার এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সব মনে থেকে যাবে। এবার আমরা যাব পরবর্তী যে টাইপ অঙ্কটা আছে সেই অঙ্কটাতে যাব। 23 দাগে 9টি পরস্পর সংখ্যার গড় 65 হলে প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি কত, অন্তর কত, গড় কত। দেখো 9টি সংখ্যা বলেছে, এখানে সবসময় বিজোড় থাকবে, এই 9টি বিজোড়, 7টি 5টি এরকম থাকবে। 9টির গড় যদি 65 হয় তাহলে মাঝের সংখ্যাটা 65। 9টি সংখ্যার মাঝেরটা বাদ দিলে এই পাশে 4টে এই পাশে 4টে হয়, তাহলে এই পাশে 64, 63, 62, 61, একটা দুটো তিনটে চারটে, এ পাশেও তাই 66, 67, 68, 69, এই পাশে 4টে এই পাশে 4টে, 8টা আর এই একটা 9টা, মাঝেরটা 65। তাহলে এবার যদি বলে প্রথম ও শেষ সংখ্যার সমষ্টি কত, এই প্রথম আর এই শেষ এই দুটো সমষ্টি নির্ণয় করো, এদের অন্তর নির্ণয় করো, 69 থেকে 61 বিয়োগ করে দাও, এদের গড় কত, এদের গড়ও 65 হয়। তাহলে এই টাইপের সমস্যা যদি পরীক্ষায় পাই আমরা, তাহলে আমাদের কোনো ভুল হবে না। তোমরা তোমাদের নিজেদের বইয়ে এই জায়গাটা লক্ষ্য করো। যাব 24 দাগে 7 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যাগুলো সমষ্টি কত। তাহলে 7 দ্বারা বিভাজ্য মৌলিক সংখ্যা তো কয়টা আছে, একটাই আছে 7, সমষ্টিও 7। এবার 25 দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা সমস্যা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরের 1/5 হলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত। আচ্ছা, পার্থক্য দরকার নেই, সংখ্যা দুটির মধ্যে সংখ্যা দুটি কত কত, পার্থক্য ছেড়ে দাও, সংখ্যা দুটি কত কত কত, এটা যদি পরীক্ষায় থাকে পার্থক্যটা পারবে তোমরা। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত, বর্গের অন্তরের 1/5 যদি 19 হয় তাহলে বর্গের অন্তর হচ্ছে তার 5 গুণ 95। তাহলে এই যে দুটি সংখ্যার বর্গের, দুটি ক্রমিক সংখ্যা পরপর সংখ্যার বর্গের অন্তর যেটা হয় সেটা কত হলো, 95 হলো। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে 95 যেটা পেয়েছো তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাবে বড় সংখ্যা, আর ওই 95 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে পাবে ছোট সংখ্যা। এই যে তুমি ছোট আর বড় সংখ্যা নির্ণয় করার সূত্র শিখে গেলে, এবার তাদের মধ্যে পার্থক্য কত, তাদের মধ্যে সমষ্টি কত তুমি বের করতে পারবে। ব্যাস, এইভাবেই আমরা কিন্তু এই সমস্যা সমাধান করতে পারি। মনে রাখবে এই সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবে। এবার যাব পরবর্তী সমস্যা 26 দাগে। এই যে 1/, এই জায়গাটা আমরা একটু আগে যেটা শিখলাম যে 1/, মানে 66.4516 সমান সমান 2589.72 যদি হয় তাহলে এইটা সমান সমান কত। দেখো এখানে যা যা আছে এখানে তাই তাই আছে, এটাও তাই হতে হবে, তাহলে এটা কত হবে 258972। এইবার এই ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে, এখানে 1/, কথার অর্থ কি, 1/, 66.4516। একটু আগে আমরা শিখে নিয়েছি ভাগ থাকলে এইটার দশমিক যেদিকে সরবে এটার দশমিক তার বিপরীত দিকে সরবে। এর দশমিক কোথায় আছে, 6-এর পরে আছে, এখানে কত আছে 5-এর পরে, অর্থাৎ 2 ঘর ডান দিকে সরেছে, তাহলে এই দশমিকটা 2 ঘর বাম দিকে সরিয়ে দেবো, এটাই হচ্ছে নিয়ম। এবার 27 দাগে দেখব, এই যে গুণ আছে এক্ষেত্রেও তাই, এই অঙ্ক দুটো সেম আছে, এটাও সেম হবে, তাহলে এটা কত হবে 485.76। এবার গুণের ক্ষেত্রে দশমিক যেদিকে সরবে এটাও সেদিকে সরবে। এখানে কি আছে, দশমিক কোথায় সরে আসলো, এখান থেকে দশমিক সরে আসলো 2 ঘর বাম দিকে, একেও 2 ঘর বাম দিকে সরিয়ে নিয়ে যাও। আবার এখানে দশমিক 12-র পরে ছিল, এখানে দশমিক বাম দিকে আর 1 ঘর সরে গেল, তাহলে একে আর 1 ঘর সরিয়ে দাও, তাহলে উত্তর হবে হচ্ছে 0.48576। যেদিকে সরবে এটাও সেদিকে সরাতে হবে, এটাই নিয়ম গুণ থাকলে। গুণের ক্ষেত্রে কিন্তু খুব সহজ, ভাগের ক্ষেত্রে এই পাশেরটা আর এই পাশেরটা হিসাব করতে হয়, কিন্তু গুণের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই যেদিকে সরবে এটাও সেদিকে সরাবো, এটা যেদিকে সরবে এও সেদিকে সরবে, টোটাল যে কয় ঘর সরবে সেই কয় ঘর আমাদের সরাতে হবে।
তো এবার আমরা অধ্যায় নাম্বার 2 যেটা দেখছি, এই জায়গাটাতে আমরা আজকে যাব না, আমরা আজকে সীমাবদ্ধ থাকব 1 নম্বর অধ্যায়তে। তাহলে 11 দাগ থেকে 27 দাগ পর্যন্ত যতগুলি সমস্যা আমরা পেলাম এবং যেভাবে আমি প্র্যাকটিস করতে বললাম সেইভাবে প্র্যাকটিস করো। আর 11 থেকে 27 পর্যন্ত ফ্রেশ খাতায় HW করো সবুজ কালি ব্যবহার করে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপরে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নেও।